নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাব সেই পর্বে, প্রশ্ন উত্তরের খেলা। গুরু শিষ্য পরম্পরায় জ্ঞান এবং হস্তান্তরের চূড়ান্ত ক্রিয়া কি? এবং একজন শিক্ষার্থী কখন সত্যিকারের সিদ্ধ হয়ে ওঠেন বলে আপনার মনে হয় বা মনে করা হয়? দীর্ঘ বছরের অনুশীলনের পর যখন একজন শিক্ষার্থী শাস্ত্রীয় জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও মানসিক পরিপক্কতা এই তিনটি ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করেন, তখন গুরু তাকে পূর্ণ দীক্ষা প্রদান করেন বলে ঐতিহ্যে বিশ্বাস করা হয়। এটি তন্ত্রপথের চূড়ান্ত স্বীকৃতি। এই পর্যায়ে পৌঁছানোর মানে শুধু কৌশল জানা নয়, বরং নিজে থেকে সঠিক পদ্ধতি বা সঠিক সিদ্ধান্ত নেওয়া ও দায়িত্বশীলভাবে অন্যদের সাহায্য করার সামর্থ্য অর্জন করা বলে মনে করা হয়। আমাদের একাডেমিতে দীর্ঘমেয়াদী কোর্স, যেমন 3 থেকে 5 বছর সম্পন্নকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি জয়দেব শাস্ত্রী চূড়ান্ত মূল্যায়ন করে থাকি। আমাদের একাডেমিতে সার্টিফিকেটের পাশাপাশি এক গভীর আধ্যাত্মিক স্বীকৃতিও বহন করে। এবং আমাদের আমাদের একাডেমিতে 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর সমস্ত রকম কোর্স করানো হয়। আচ্ছা, এবং পরের একটি প্রশ্ন, ত্রাটক ক্রিয়া এটা কি? এবং শুধু চোখ দিয়ে তাকিয়ে থেকে কিভাবে মানসিক শক্তি বাড়ানো সম্ভব বলে মনে করা হয়? ত্রাটক ত্রাটক হলো তন্ত্রের এক অত্যন্ত শক্তিশালী ও গোপন সাধনা পদ্ধতি, যেখানে একটি প্রদীপ শিখা কালো বিন্দু বা যন্ত্রের কেন্দ্রবিন্দুর দিকে চোখের পলক না ফেলে দীর্ঘক্ষণ একাগ্র চিত্তে তাকিয়ে থাকতে হয়। বিশ্বাস করা হয় এই অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে মনের চঞ্চলতা কমে যায় এবং দৃষ্টিশক্তির সাথে সাথে অন্তর্দৃষ্টিও তীক্ষ্ণ হয়ে ওঠে, যা পরবর্তীতে জটিল কুণ্ডলী বিশ্লেষণ বা মন্ত্র সিদ্ধিতে বিশেষভাবে কাজে লাগে বলে কথিত। তবে সঠিক দূরত্ব, সময়কাল ও চোখের বিশ্রামের নিয়ম না জানলে এই ক্রিয়া উপকারের বদলে ক্ষতিকর হতে পারে। সতর্ক থাকতে হবে। আমাদের একাডেমিতে আমি জয়দেব শাস্ত্রী, আমার তত্ত্বাবধানে এই ক্রিয়া অত্যন্ত সতর্কতার সাথে ধাপে ধাপে অনুশীলন করানো হয়, যাতে কোনো ক্ষতি না হয়। পুরুষ চরণ ক্রিয়া নিয়ে এবার পরের আমার প্রশ্নটা, এবং এটা নিয়ে যে এত আলোচনা সেটা কেন? এটা কি সাধারণ জপের চেয়ে আলাদা বলে আপনার মনে হয়? একদম একদম একদম। পুরুষ চরণ হলো কোনো একটি নির্দিষ্ট মন্ত্রকে সম্পূর্ণরূপে সিদ্ধ করার জন্য একটানা নির্দিষ্ট সংখ্যক, যেমন লক্ষ বা কোটি বার জপ করার এক দীর্ঘ ও কঠোর সাধনা প্রক্রিয়া। সাধারণ দৈনন্দিন জপের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা, কারণ এখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে এক আসনে বসে সম্পূর্ণ সংখ্যা পূর্ণ করতে হয়। কথিত আছে, পুরুষচরণ সম্পূর্ণ হলেই একটি মন্ত্র সাধকের নিজস্ব সিদ্ধ মন্ত্রে রূপান্তরিত হয়, যা তারপর থেকে যে কোনো প্রতিকার বা প্রতিকারে ব্যবহার করলে দ্রুত ফল দেয় বলে মনে করা হয়। এই দীর্ঘমেয়াদী কঠিন সাধনার সঠিক পরিকল্পনা ও তত্ত্বাবধান আমাদের একাডেমির উচ্চতর কোর্সে বিশেষভাবে শেখানো হয়। পরের প্রশ্নে যাব, তর্পণ ক্রিয়া কি এবং আর এই তন্ত্র সাধনায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করার এত গুরুত্ব কেন? দেখো, তর্পণ হলো পূর্বপুরুষ ও দেবতাদের উদ্দেশ্যে তিল, জল ও কুশ ব্যবহার করে নির্দিষ্ট মন্ত্র সহকারে জলাঞ্জলি দেওয়ার একটি ক্রিয়া। ঐতিহ্যে বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত না থাকলে তাদের বংশধরদের জীবনে অদৃশ্য বাধা তৈরি হতে পারে।
আর নিয়মিত তর্পণ সেই বাধা দূর করে বংশে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে কথিত। এই ক্রিয়ার সঠিক নিয়ম, কোন আঙুল দিয়ে জল দিতে হয়, কোন দিকে মুখ করে বসতে হয়, কোন মন্ত্র পড়তে হয়, এই সূক্ষ্ম খুঁটি নাটি ভুল হলে ফল উল্টে যেতে পারে বলে মনে করা হয়। আমাদের একাডেমিতে এই ক্রিয়ার সম্পূর্ণ শাস্ত্রীয় পদ্ধতি বিশদে শেখানো হয় এবং আমি তোমাদেরকে শিখিয়ে থাকি। আচ্ছা, পরের প্রশ্ন, দীপ সাধনা ক্রিয়া নিয়ে এত রহস্য কেন বলে আপনার মনে হয়, এবং একটা প্রদীপ কিভাবে সাধনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে আপনার মনে হয়? দেখো, দীপ সাধনায় বিশ্বাস করা হয় ঘিয়ের প্রদীপের শিখা স্বয়ং দেবী, তেজ শক্তির প্রতীক। আর এই শিখাকে কেন্দ্র করে নির্দিষ্ট মন্ত্র জপ করলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে কথিত আছে প্রদীপের সলতে কতগুলো, কোন দিকে প্রদীপ রাখা হচ্ছে, কি তেল বা ঘি ব্যবহার করা হচ্ছে, এই প্রতিটি খুঁটিনাটি বিষয় সাধনার ফলাফলে প্রভাব ফেলে বলে মনে করা হয়। এই সূক্ষ্ম দ্বীপ বিজ্ঞান, যা সাধারণত কোথাও এত বিস্তারিতভাবে শেখানো হয় না, আমাদের একাডেমিতে প্রাথমিক কোর্সে থেকে অন্তর্ভুক্ত হয়েছে এই সব জিনিসগুলি। প্রাথমিক কোর্সে যারা ভর্তি হয় তাদেরও এইসব শেখানো হয়। বাহ। এবং পরের প্রশ্ন, যেটা আমার করার ভীষণ ইচ্ছা, এই যে নাদ সাধনা বা শব্দ ক্রিয়া কি, একটু দর্শক বন্ধুদের বলুন। এবং তাছাড়া নীরবতার মধ্যেও নাকি একটা ভেতরের শব্দ শোনা যায় বলে কথিত আছে, এই বিষয়ে যদি একটু কিছু বলেন। একদম। দেখো, নাদ সাধনা তন্ত্রের এক অত্যন্ত সূক্ষ্ম ও উচ্চ স্তরের ক্রিয়া, যেখানে গভীর ধ্যানের মাধ্যমে সাধক নিজের শরীরের ভেতরের সূক্ষ্ম কম্পন বা অনাহত নাদ অনুভব করার চেষ্টা করেন। এটি এমন একটি ধ্বনি যা বাইরের কোনো উৎস থেকে আসে না, বরং দেহের ভেতরেই উৎপন্ন হয় বলে বিশ্বাস প্রচলিত। কথিত আছে দীর্ঘদিনের অনুশীলনের পর সাধক ধীরে ধীরে এই সূক্ষ্ম ধ্বনি অনুভব করতে শুরু করেন, যা তাকে বাহ্যিক জগৎ থেকে অন্তর্মুখী করে গভীরতর আত্মিক উপলব্ধির দিকে নিয়ে যায়। এই অত্যন্ত সংবেদনশীল সাধনা আমাদের একাডেমির সবচেয়ে উচ্চ স্তরের কোর্সে সরাসরি আমার তত্ত্বাবধানে শেখানো হয়। ভুল হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আরো কয়েকটি কথা আপনার মুখে শুনুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তন্ত্র নিয়ে অনেক কিছু আলোচনা হবে, শুনবেন। সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যারা তন্ত্র শিখতে চাইছেন, বিলম্ব নয়, দেরি নয়, এখনই কন্ট্যাক্ট করুন। আজ কন্ট্যাক্ট করুন, কাল ভর্তি হন। আর কাল নয়, আজ কন্ট্যাক্ট করুন, আজই ভর্তি হন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।